বন্ধুরা, আমার নাম দীপিকা। ২৬ বছর বয়সী নারী, দেখতে সুন্দরী মহিলা। আমার পরিবার একটু গরিব, তাই বাবা আমাকে বউ মরা একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে দিলেন। আমাকে যে মানুষটি বিয়ে করল, তার আগের স্ত্রীর একটি ছেলে সন্তান ছিল। সে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে আবার বিয়ে করেছে। সে ছেলেটার নাম রাহুল, বয়স ৭-৮ বছর হবে। আমিও জেনেই বিয়ে করেছিলাম। আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাহুলকে দেখাশোনা করার জন্য। কিন্তু রাহুল ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত। আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায়। একদিন আমার স্বামী একটা কাজের জন্য শহরে চলে গেলেন, আর এর মধ্যে বাড়িতে আমি এবং আমার ওই ছেলে, আমি এবং রাহুল ছাড়া কেউ ছিল না। রাতে রাহুল বলল, মা, আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না। অথচ তার বাবা বাড়িতে থাকতে রাহুল তার নিজের রুমেই ঘুমাতো। আমার রুমে ঘুমানোর জন্য রাহুল প্রতি রাতেই বলতো, আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না, তুমি মুখের উপরেই না করে দিলে। এসব বলে সে কান্না করতে লাগল। আমি বলেছিলাম, এখন তুমি বড় হয়েছ, তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত। রাহুল মাঝে মাঝে আবদার করত আমি যেন তাকে নিজ হাতে গোসল করিয়ে দিই। একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম, ঠিক আছে, তুমি আজ আমার রুমে থাকবে। রাত যখন 1টা বাজে, তখন সৎ ছেলে হয়েও রাহুল আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আজ আমার বিয়ে হয়েছে, বাকি সব নতুন বন্ধুর মতো। আমিও আমার বাসর ঘরে বসে আছি, কিন্তু আজ আমার মনে নেই কোনো ভয়, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বউ সেজে বসে আছি। এর আগেও এরকম একটি রাত অন্য কারো জন্য এভাবেই বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনতে পেলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী মিনাল। আমি উঠে সালাম করলাম তাকে। মিনাল বলল, সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমিও সোফায় শুয়ে পড়ি। আমি বললাম, না না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারবো। মিনাল বলল, দেখুন, আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না। দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার, কিন্তু আমরা একজন অন্য জনকে তো সম্মান করি। আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবো আর আমার সামনে একটি মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেব। আপনি আমার স্ত্রী, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন, তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম। এইবার বলি, আমাদের বিয়েটা কিভাবে হলো। মিস্টার মিনাল শহরের নাম করা একজন বড় ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে। বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে। অবশ্য আমাদের তেমন অসম্মতি ছিল না। আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু এ বন্ধনে কোনো মনের জায়গা নেই। কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা, মানে দুজনের মনেই অন্য কারো মায়ায় জড়িত। অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে। এসব কথা ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল, উনি আমার দায়িত্ব নেবে, আর আমি উনার পরিবারের আর ওনার ছেলে, আমার বরের ছেলে রাহুল, কোয়েল আপুর ছেলে। কোয়েল আপুকে তাই তো ভাবছেন। মিনাল মানে আমার স্বামীর প্রথম স্ত্রী। তিনি এখন আর এই পৃথিবীতে নেই। 1 বছর আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে প্রস্থান করেছেন। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে পড়তাম। মিনাল ও কোয়েল আমার সিনিয়র ছিল। মিনালের সাথে কখনো দেখা না হলেও কোয়েল আপুর সাথে প্রায় দেখা হতো। সশরীরে দেখা বললে ভুল হবে,
প্রায় আমার আর ওর মাঝে ঝগড়া হতো বলে। উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণও আছে, আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, আর উনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম। উনি শুধু ভাবতেন, অবশ্য আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন, উনার স্বামীকে চুরি করে নিয়েছি বলে অপবাদও দিতেন, কিন্তু ওর স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই, কারণ আমি কিছুতেই উনাকে নিজের স্বামী হিসেবে মানতে পারিনি। বিয়েটা করেছি শুধু পরিবারের জন্যে। আমার স্বামীর একমাত্র ছেলে রাহুল, এখন 7-8 বছরের ছেলে, ক্লাস 4-এ পড়ে। দেখতে একদম তার বাবার মতো, যেমন সুন্দর তেমনি মায়াবী দেখতে, বিশেষ করে তার চোখ দুটি হীরের মতো চকচকে। শুনেছি মিনালের চোখে নাকি অনেক মায়া, কিন্তু কখনো সেইভাবে তাকায়নি, কারণ এখন আর কারো মায়ায় পড়তে চাই না। একবার পরে অনেক কেঁদেছি, আর কাঁদার ইচ্ছা নেই, আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। সব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম, সকালের আলো যখন চোখে এসে পড়ল, উঠে দেখি মিনাল এখনো ঘুমোচ্ছে, কিন্তু জানলা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত দিচ্ছে। তাই পর্দা বন্ধ করে দিয়ে আসলাম। এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে। শাশুড়ি মা বলল, আরে বৌমা, তুমি এত সকালে কেন? আমি বললাম, আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই। তখন এক ভাবি বলল, তা ঠিক আছে, কিন্তু তুমি আমাদের নতুন বৌমা, কোনো সাজুগুজু নেই কেন? যাও গয়না পরে আসো। ভাবি, আসলে আমার সাজুগুজু একদম পছন্দ না। ভাবি বলল, জানি, তাই তো গতকাল নিজের বিয়েতেও সাজুনি। মা বলল, বিয়েটা কি তেমন ভাবে হয়েছে, নাকি তোর দেবার জন্য কিছুই করতে পারলাম না? ভাবি বলে থাকতো, মা বাদ দেন, মা আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরা, ওর সাজগোজ লাগবে না। তখন আমার ননদ বলল, আমি বুঝি সুন্দরী না? মুখ গোমরা করে মা বলল, তুইও খুবই সুন্দরী, কিন্তু মা জানো, আমি ছেলে হলে ঠিকই আমি বৌদির প্রেমে পড়ে যেতাম। পিছন থেকে এসে মাকে বলল, বলতো ছোট ভাবি কি প্রেম করত? অবশ্য আমিও করতাম, আমার যাটা এত সুন্দর। সবাই হাসাহাসি করত। আমি বললাম, মা আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি। মা বলল, আরে না, তুই বস, আমরা সব করব। আমি বললাম, মা আমার ভালো লাগে না এমনি বসে থাকতে। আমি বললাম, প্লিজ মা। আচ্ছা তাহলে আমি সাহায্য করি, আর সাথে অনেক গল্প করব কেমন? আমি চা বানালাম, আর জ্যোতি ভাবির সাথে গল্প করল। আসলে ও গল্প করছিল না, শুধু শুনছিল। চা বানানো শেষে নিয়ে আসি। এসে দেখে মা, বাবা আর মিনালের ভাই বসে আছে, বসে বসে গল্প করছে। সবাইকে আমি চা দিলাম। জীবন বলল, অনেক মজা হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। আখিকে একটু চা বানানো শিখিয়ে দিও বৌদি। আখি তো চা বানাতে পারে না, আখিকে এত বড় কথা বলা। আচ্ছা, কাল থেকে 7 দিন তোমার চা বন্ধ। জীবন, না না, আমি তো দুষ্টুমি করে বলেছি, তুমি তো জানো আমি চা ছাড়া থাকতে পারি না। এভাবে মজা করে সবাই চা খেয়ে নিলাম। জীবন আমার দেবর। তারপর আমি আমার স্বামীর রুমে গেলাম। গিয়ে দেখি অবাক কাণ্ড। মিনালের ছেলে অর্থাৎ রাহুল, আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে। সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে, মনে হয় পেকে গেছে একদম। গিয়ে দেখি একটা পুতুল হাতে নিয়ে বলছে, তুমি কবে আমার হবে মা? আমায় কবে তোমার কাছে টেনে নেবে? আমি যে আসতে পারছি না মা। আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম। কোনো মাকে সে চায়, আর মায়ের কাছে তার কিসের চাওয়া? আর তার মা তো বেঁচে নেই, তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি? এত ছোট ছেলে এই বয়সে পেকে গেছে, কি বলছে কিছুই বুঝতে পারছি না। কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাছে বাইরে গেলেন কিছু দিনের জন্য। আমার ছেলেটি আমার দিকে সব সময় এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় তার চোখের ভিতর হাজারো পিপাসা। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, এই ছেলে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছ? সে বলে, আমি আপনার চেহারা দেখছি মা। আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই।
আমি তো তার কথা শুনে অবাক। এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে? হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা মা, তুমি বাবাকে কেন বিয়ে করেছ? আমি বললাম, দেখো তুমি ছোট মানুষ, আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে। আমার মনে হচ্ছিল যে সে আমাকে নিয়ে খারাপ চিন্তা করছে, আর তাই আমার মাথায় শুধু অন্য রকম চিন্তা ছিল। তার তাকিয়ে থাকা আর কথাগুলোকে সব সময় অন্য রকম মনে হচ্ছিল। সে ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি যেখানেই যাই সেখানে আমাকে ফলো করে। আমি গোসল করতে গেলাম, সে বলছে, মা, অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না, আমাকে ভাত খাইয়ে দেয় না। মা, তুমি তো আমার মা। যেহেতু আমার আগের মা মারা গেছে, এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য। মা, আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও। আমি বললাম, দেখো, তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত, কিন্তু এখন তো তুমি বড় হয়েছ, তুমি নিজ হাতে গোসল করে নাও। আর তুমি এখন বড় হয়েছ, তাই এখন আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দেয় বলো? তুমি নিজেই করতে পারবে বাবা। থাক মা, পর কখনো মা হয় না। আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো সাহায্য করতে হবে না। এই বলে সে চলে গেল। আমি চিন্তা করলাম, আমার কি কোথাও ভুল হয়েছে? আমি তো এখন তার মা, আর তাই মা হিসেবে মা মরা ছেলেটার প্রতি আমার কর্তব্য পালন করা উচিত ছিল। কিন্তু সে তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইত না। আজ বাড়িতে তার বাবা নেই, আসলে কারণটা কি? বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে রাতের রান্না শেষ করে আমার রুমে গিয়ে তাকে ডাক দিলাম। গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে সে, আর ছবির সাথে এক অদ্ভুত আচরণ করছে, আর বলছে, আমার মনের আশাটুকু কবে পূরণ হবে মা? সে চোখের পানি ছেড়ে কান্না করছে আর কথাগুলো বলছে। আমি ডাক দিলাম, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? কিছু হয়নি মা, আমি আসছি, তুমি যাও। আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম। সে আমার কাছে কি চায়? তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। সে খেতে বসল আর আমাকে বলতে লাগল, মা, আজ রাতে আমি তোমার রুমে ঘুমাবো। আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে। আমি বললাম, বাবা, তুমি এখন বড় হয়েছ, তোমার তো এখন ভয় পাবার কথা না। তুমি তোমার রুমে ঘুমাও, কিচ্ছু হবে না তোমার। সে আমার কথার জবাবে বলল, আরে মা, আমার আপন মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারত না। আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি তোমার এসব আবদারের কথা তো বলতে না। এখন তোমার আব্বা বাড়িতে নেই, আর এখন তোমার এই সকল আবদারের কথা বলছো কেন বাবা? মা, তুমি আমার কষ্ট বুঝবে না। আমি তো কিছুই বুঝি না, সব তুমি বুঝো। এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যাই, চলো, রাত অনেক হয়েছে। সে চোখের পানি মুছে তার রুমে চলে গেলেন, আর আমি শুয়ে শুয়ে তার আবদারের কথা ভাবতে লাগলাম। সে আমার রুমে ঘুমাতে চাই, তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে, আবার বলে তাকে গোসল করিয়ে দিতে। আমার ছবি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনিয়ে কি জানি বলে। না, আমি কিছুই ভাবতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ তার রুমে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্যরকম আচরণ করছে সে, আর মাঝে মাঝে হাসছে, আবার কান্নাও করতেছে। আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম, কিছুতেই ঘুমাতে পারছিলাম না। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আসলে রাহুল আমার কাছে কি চায় সেটা আমার জানতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার রুমে তাকে থাকতে দিব, আর আমি ঘুমাবো না, ঘুমের ভান করে থাকব। তাহলে বুঝতে পারব
আসলে সে আমার কাছে কি চায় তা স্পষ্ট হয়ে যাবে। তারপরের দিন আমি তাকে বললাম, আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব। তুমি খাবে না? না মা, আমি তোমার হাতে খাবার খাবো না, কারণ তুমি আমার আবদার পূরণ করো না। ঠিক আছে বাবা, তোমার সব কথা রাখব। তুমি এবার আমার হাতে রান্না করা খাবার খেয়ে নাও। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, সত্যি, সত্যি। এবার সে খুশি হয়ে সে আমার হাতে খাবার খেলো। ঠিক আছে বাবা, তাহলে আজকে তোমার রুমে থাকতে হবে না, তুমি আমার রুমে ঘুমাবে, কারণ আমি এখন বুঝতে পারছি একলা রুমে থাকতে তোমার ভয় লাগে, তাই না? তাহলে তুমি আমার কষ্টটুকু বুঝতে পেরেছ, তাই না? তারপর তার বাবার ফোন আসলো। সে ফোনে জানিয়ে দিল তার আসতে আরও 3-4 দিন দেরি হবে। আমাকে সে তার ছেলের প্রতি খেয়াল রাখতে বলল। আমি মনে মনে একটু খুশি হইলাম, কারণ যদি আমার স্বামী এসে পড়ত তাহলে সে আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না। তারপর রাতের খাবার খেয়ে তাকে ডাক দিলাম, তুমি আমার রুমে আসো, আজ তুমি আমার রুমে ঘুমাবে। শুধু আজ নয়, যতদিন তোমার বাবা আসবে না, ঠিক ততদিন পর্যন্ত, বুঝলে? লক্ষ্য করলাম সে অনেক খুশি হয়েছে। এরপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে সেও শুয়ে পড়ল। রাত যখন 2টা বাজে তখন দেখি সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল। তারপর হাত দিয়ে জানার চেষ্টা করল আমি ঘুমিয়েছি কিনা। তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল, কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল। আমি যেন টের না পাই, তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল। তারপর আলমারিতে থাকা তার মায়ের সকল স্বর্ণ গহনা নিয়ে নিল, আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলংকার সে একটা ব্যাগে নিয়ে নিল। ব্যাগটি তার রুমে নিয়ে রেখে আসলো। তারপর আবার আমার রুমে এসে চাবিটা আমার আঁচলে বেঁধে রেখে দিল। এরপর আবার সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে উঠে এটা ভাবি যে এটা কি করলো সে। এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি। সে সব স্বর্ণ অলংকার চুরি করল, আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকা দরকার কেন? আমি তাকে কিছুই বলিনি। সকালে উঠে সে বলল, মা, তাড়াতাড়ি খাবার দাও, আজ একটু জলদি স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি নাস্তা দিচ্ছি, খেয়ে স্কুলে যাও। সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম। তারপর দেখলাম একটা স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল। তারপর এই টাকাগুলো নিয়ে তার মার কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনল, আর সেই সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে। আর মায়ের কবরের চারপাশে বেড়া দিয়ে কবরটাকে সুন্দর করে তুলল, যেন গরু ছাগল তার মায়ের কবরের উপর যেতে না পারে। আমি তার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। এতটুকু একটা ছেলে মায়ের প্রতি কতই না ভালোবাস দেখালো, কিন্তু সে চুরি করে এই কাজ কেন করল? পরে আমি তাকে বললাম, বাবা, আমি তোমার সব কার্যকলাপ দেখেছি, তুমি চুরি করলে কেন? সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি জানো এসব আমার মায়ের টাকা দিয়ে কেনা। আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে, আর তাই আমি আমার মায়ের সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম। ভালো করিনি মা। আমি কেঁদে ফেললাম আর বললাম, তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। আমি তোমার মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে, সফল হবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।